এখন হয়তোবা ঠিকমতো শুনতে পারবেন। এখন আমি কানেক্ট করে নিয়েছি আমার যে ব্লুটুথটা রয়েছে সেটা টেলিফোনের সাথে। তো যেভাবে বলছিলাম, এডোয়ার্ড ফিলিপ তিনি চাচ্ছে যাতে করে যে সমাজ যেটা রয়েছে সেটার পরিমাণটা কমিয়ে আনার জন্য 50 বছরের নিচে যারা রয়েছে সমাজে যদি কেউ যেয়ে থাকে তাহলে তারা শুধুমাত্র 12 মাসের সমাজটা তিনি পাবে যদি তিনি নির্বাচিত হন। সাথে করে তিনি এটাও চাচ্ছেন যাতে করে প্রশাসনিক যে সকল কর্মকাণ্ডগুলো রয়েছে, যারা কিনা কোম্পানিগুলোর মালিক রয়েছে, তাদের যে অনেক ধরনের অনেক কাগজপাতি ফিল আপ করতে হয় বা অনেক কাগজপাতি দিতে হয়, সেই জিনিসটাকে তিনি কমিয়ে আনার চেষ্টা। দুঃখিত, একটু সমস্যা হচ্ছে না ঠিক। জি, এখন কথাগুলো শোনা যাচ্ছে, তো সেক্ষেত্রে লাইভটা কন্টিনিউ করছি। ধন্যবাদ আপনাকে আলজা বীর ব্যাপারী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটা ইনফর্ম করার জন্য। তো সাথে করে তিনি এটাও চাচ্ছেন স্যাংশন করতে যারা কিনা উদাহরণস্বরূপ যে তাদের কোনো ধরনের কোনো অসুস্থতা নেই, কিন্তু তার পরবর্তীতে তারা আড়াইমালা দিতে গিয়েছেন ডাক্তারের কাছ থেকে, তো সেক্ষেত্রে এই জিনিসটাকে তিনি অবশ্যই স্যাংশন করবে বলে তিনি জানিয়েছেন। এবং সাথে করে মেলংশ জলিক মেলংশ যে কিনা লাফান্স আনসুমের দলের প্রধান হিসাবে নির্বাচন করবেন, তিনি যে ঋণটা কিভাবে পরিশোধ করবে সেটার যে উপস্থাপনা করেছিল সেটার বিপরীতে তিনি কথা বলেছেন। তিনি তার সাথে একমত না এমনটা তিনি উল্লেখ করেছেন এবং তিনি এমনটা দেখানোর চেষ্টা করেছেন 3 ঘন্টা ধরে যে তিনি হলো সবথেকে দায়িত্ববান একজন ক্যান্ডিডেট এবং তিনি ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারবেন, তিনি এমনটাই দেখানোর চেষ্টা করেছেন। এবং সাথে করে তার বিপক্ষে এবং কম্পিটিটর হিসাবে একজন রয়েছেন, তার নাম হলো গাব্রিয়েল আতাল। কারণ হলো এমানুয়েল ম্যাক্রোর প্রাইম মিনিস্টার হিসাবে গাব্রিয়েল আতালও ছিল এবং এদোয়ার্ড ফিলিপও কিন্তু তার প্রাইম মিনিস্টার হিসাবে ছিলেন। এখনো কিন্তু গাব্রিয়েল আতাল এমানুয়েল ম্যাক্রোর দলের একজন মন্ত্রী হিসাবে রয়েছেন, ঠিক আছে। এবং আপনার এদোয়ার্ড ফিলিপ তিনি হলো ডানপন্থী, কিন্তু মিডল ডানপন্থী আপনারা বলতে পারেন, লিবারাল হিসাবে তিনি রয়েছেন। এখন আসি যে তার কম্পিটিটর, তার মানে হলো গাব্রিয়েল আতাল। অবশ্যই অন্যরাও তার কম্পিটিটর, তার সাথে গাব্রিয়েল আতালের অনেকটাই দেখা যাচ্ছে রয়েছে, কারণ হলো তারা দুজনই একই সরকারেতে ছিলেন। তো গাব্রিয়েল আতাল তিনি যেটা প্রথমত চাচ্ছেন সেটা হলো নেট যে বেতনটা রয়েছে সেই বেতনটা তিনি বাড়ানোর জন্যে তিনি চাচ্ছেন 2027 সালেতে, তার ইশতেহারেতে এমনটা রয়েছে। সাথে করে তিনি চাচ্ছে যাতে করে কাজের যে চাপ যেটা রয়েছে একজন কর্মচারীর, সেই চাপটা যাতে কমে, সেটার উপর ভিত্তি করে তিনি কাজগুলো করছেন। এবং প্রশাসনিকভাবে যদি একজন কোম্পানির মালিকের দেখা যেয়ে থাকে অনেক ধরনের কাজ করতে হয়ে থাকে অনলাইনের মাধ্যমে বা কাগজের মাধ্যমে, সেইগুলোকেও কমানোর জন্যে তিনি কাজ করবে বলে তিনি জানিয়েছেন। এবং সাথে করে এমনটা দেখা গিয়েছে অবশ্যই জন-লুইক মেলংশো এবং মারিন লোপেন, যারা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যদি কিনা আপনার সার্ভেগুলো দেখে থাকেন, জরিপে দেখে থাকেন, তাহলে প্রথম স্থানেতে রয়েছে দুঃখজনক হলেও মারিন লোপেন, দ্বিতীয় স্থানেতে রয়েছে জন-লুইক মেলংশো। তার মানে হলো অন্য যে সকল ক্যান্ডিডেট রয়েছে তারা চাইবে এই দুইজনকে বেশি আক্রমণ করার জন্যতে। সেম জিনিসটা এই গাব্রিয়েল আতালও করেছেন আজকে ডিবেটের সময়তে। এবং ডিবেটে যারা অংশগ্রহণ করেছিল তারা কিন্তু ফ্রান্সের বিখ্যাত বিখ্যাত যে কোম্পানিগুলো রয়েছে, প্রধান প্রধান যে কোম্পানিগুলো রয়েছে তাদের মালিকরা এখানেতে উপস্থিত ছিলেন এবং তারাই প্রশ্নগুলো করেছেন। এবং সাথে করে তাকে গাব্রিয়েল আতালকে এমনটা বলা হয়েছে, যেরকম বললাম যে এত বছর ধরে, প্রায় 10 বছর ধরে তারা কিন্তু সরকারে রয়েছে, 5 বছর আগে 5 বছর এখন। তো সেক্ষেত্রে 5 বছর ধরে তাহলে তার যে তিনি এখন যে ইশতেহারে যেগুলো বলছে সেগুলো কেন তিনি আগে করেননি? তাহলে কি এমনটা করার চেষ্টা করেছে যে ফ্রান্সকে ঋণ খিলাপের মধ্যে ঢোকাবে, তার পরবর্তীতে তিনি যখন পারতে হবে তিনি তখন তার সমাধানগুলো দিবে? তাহলে এতদিন সমাধান কেন করেননি? এটা কিন্তু অবশ্যই সবাই বলতে পারে এবং এটা কিন্তু সত্যি যে এতদিন এত সমস্যা হয়েছে, তাহলে তিনি এটা কেন করেননি? এবং সাথে করে আপনাদের এটাও জানা দরকার রয়েছে ফ্রান্সে যে এতদিন
আপনারা দেখতে পারলেন অনেক জায়গাতে কিন্তু আগুন লেগেছিল। সেই আগুনগুলো নিভানোর জন্যে ২টা হেলিকপ্টার কেনার আরও দরকার ছিল এবং উপস্থাপনা করা হয়েছিল লাফ্রান্স ইনসাস দল থেকেও। কিন্তু এই জিনিসটা কিন্তু এমানুয়েল ম্যাক্রোর দলের এবং গাব্রিয়েল আতালও এটার বিরুদ্ধে ভোট দিয়েছে। তার মানে হলো তারা বলে একটা কিন্তু তারা কিন্তু করছে আরেকটা। এই জিনিসটাও আপনাদের খেয়াল রাখতে হবে। এবং যে সকল আপনার নতুন তিনি চাচ্ছেন যে নতুনভাবে আবার ভালো করে এই হোনেসন্স তাদের যে দলটা রয়েছে সেই দলটার নাম হলো হোনেসন্স, সেই দলটাকে তিনি ভালো করে উপস্থাপনা করার চেষ্টা করেছেন এবং ভালো একজন ক্যান্ডিডেট হিসাবে তিনি দেখানোর চেষ্টা করেছেন অবশ্যই। এবং সাথে করে যেভাবে বললাম তাকে এমানুয়েল ম্যাক্রোর যে 10 বছরে যেটা করেছেন সেই জিনিসটাও তাকে কিন্তু ডিফেন্ড করতে হয়েছে এই উপস্থাপনাতে। শেষের 2 জনের যারা কিনা মেন রয়েছে আপনার মারিন লে পেন এবং জন-লুক মেলানশো, তারা কি বলেছে সেই জিনিসটা আপনারা জানতে পারবেন, যাতে করে ভালো করে সব বুঝতে পারেন। আরেকজনও প্রার্থী হিসেবে রয়েছেন, তিনি হলো ব্রুনো হোতাইও। ব্রুনো হোতাইও কিন্তু ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি ছিলেন। ব্রুনো হোতাইও হলো লে রেপিবলিকান দলের প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন এবং তিনি এখন প্রার্থী হিসেবে রয়েছেন তার দল থেকে। তিনি চাচ্ছে হলো ফ্রান্সের যে সরকার বিশেষ করে কোম্পানিগুলোর ভিতরে যে অনেকটাই দেখা যেয়ে থাকে, অনেকভাবেই হস্তক্ষেপ করার চেষ্টা করে থাকে, সেই জিনিসটা কিভাবে কমানো যায় সেই জিনিসটা তিনি করতে চাচ্ছে। এবং সাথে করে যেভাবে বললাম যে অনেক কাগজপাতির ব্যাপার থেকে থাকে, অনেক আপনার দেমাস করতে হয়ে থাকে, সেই জিনিসগুলো কিভাবে কমানো যায় সেই জিনিসটা তিনি উল্লেখ করেছেন। সাথে করে তিনি এটা চাচ্ছে 2027 সালে তিনি যদি নির্বাচিত হতে পারে, যে ঋণটা ফ্রান্সে রয়েছে সেটাকে উত্তোলনিত হতে হলে তিনি চাচ্ছে 2,50,000 থেকে 3 লাখের মতো সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বহিষ্কার করতে তিনি চাচ্ছেন। তার মানে হলো নিবে না তিনি আরো বহিষ্কার করবেন। তো আপনারা বুঝতে পারছেন অন্য যারা রয়েছে তারা কিন্তু আপনার তাদের উপরে কাজের প্রেশারটা আরো বেশি পড়ে যাবে অবশ্যই। সাথে করে তিনি এটাও চাচ্ছেন যে কোম্পানিগুলো রয়েছে এবং যারা কাজ করে থাকে তাদের যে করটা পে করতে হয় সেই করটা কিভাবে কমানো যায় সেই জিনিসটা তিনি চাচ্ছে, এমনটাও তিনি উল্লেখ করেছেন। একই সাথে তিনি চাচ্ছে ফ্রান্সের যে কাজ করার যে সময়টা রয়েছে, আপনারা জানেন যে 8 ঘন্টা কাজ করতে হয় একদিনেতে, সেই 8 ঘন্টা কিভাবে নতুন করে তিনি রিফর্ম করতে চাচ্ছে এই সময়টার জন্যতে। এইখানেতে আর একটা কিন্তু রয়েছে, সেটা হলো তিনি চাচ্ছেন যে সমাজ যারা কিনা বেকার ভাতা পেয়ে থাকে কাজ করার পরবর্তীতে, সেই জিনিসটাকে তিনি পরিবর্তন করতে চাচ্ছে, আরো কঠিন করতে চাচ্ছে। এবং ইমিগ্রেশনের বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে তার কথা জানেন, ইতিমধ্যে আমি লাইভও করেছিলাম যখন কিনা তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। অনেক কিন্তু নিয়ম চেঞ্জ করেছে, কঠিন করে দিয়েছে। বিদেশিদের বিপক্ষে যে কঠোর ডানপন্থী রয়েছে তার থেকে বেশি দেখা যায় তাকে। তো তিনি যদি আসে তাহলে কিন্তু আরো খারাপ হয়ে যাবে এমনটা দেখা যাচ্ছে। এবং সাথে করে তিনি চাচ্ছে যাতে করে যে ফ্রান্সের যারা কিনা অবশ্যই সরকার রয়েছে বা নির্বাচিত ব্যক্তি যারা রয়েছে তাদের জীবনযাপনের স্টাইল যাতে পরিবর্তন হয় সেই জিনিসটা তিনি করতে যাচ্ছেন, এমনটা তিনি দেখিয়েছেন। আরেকজন ক্যান্ডিডেট রয়েছেন যে কিনা 3-4 দিন আগে তিনি প্রার্থী ঘোষণা করেছেন, কিন্তু তার নাম হলো রাফায়েল গ্লুক্সম্যান। তার দলটার নাম হলো প্লাস পিবলিক। তিনি হলেন ইউরোপ ইউনিয়নের একজন এমপি হিসাবে এখন পর্যন্ত রয়েছেন। তিনি বামপন্থী দলের, ঠিক আছে। এবং দেখাতে চেয়েছেন তিনি যে ফ্রান্সকে কিভাবে ইন্ডাস্ট্রিয়াল একটা দেশ হিসাবে পুনরায় আবার বানানো যায় সেই জিনিসটার উদ্দেশ্য তার, যাতে করে অন্য দেশ থেকে ইম্পোর্ট না করে এনে ফ্রান্সে যাতে করে সবকিছু করা হয়ে থাকে, মেড ইন ফ্রান্স যেটা রয়েছে সেই জিনিসটা আবার যাতে করে করা হয়, তার কথাতে এমনটাই দেখা গিয়েছে। এবং তিনি চাচ্ছে ফ্রান্স যাতে ইন্ডাস্ট্রিয়াল ভাবে এবং অর্থনৈতিকভাবে পুনরায় আবার তাদের যে স্ট্রং পজিশন ছিল সেই পজিশনটাকে তিনি ধরে রাখতে যাচ্ছে, আবার পুনরায় আনতে যাচ্ছে। এবং সাথে করে তিনি এটাও বলেছেন যে চায়নার উপরে যে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে ফ্রান্স, সেই ডিপেন্ডেন্সি থেকে যাতে করে সরে আসা যায় এবং আস্তে আস্তে ধীরে ধীরে সরে আসা যায় সেটা তিনি উপস্থাপনা করেছেন।
সাথে করে অবশ্যই এদোয়ার্দ ফিলিপ এবং গাব্রিয়েল আতালের বিপক্ষেও তিনি কথা বলেছেন। কারণ হলো এমানুয়েল মাক্রোর তার অনেকটাই কটূক্তি তিনি করেছেন। আরেকটা জিনিসও তিনি বলেছেন, অবশ্যই যে সামাজিক দিকগুলো নিয়ে তিনি কাজ করবেন এবং কিভাবে সামাজিক দিকগুলো আরো স্ট্রং করা যায় সেই জিনিসগুলো হলো তার পরিকল্পনা। সাথে করে যে এনভায়রনমেন্টাল নিয়ে সবকিছু উপরে ভিত্তি করে যাতে করে সেগুলো কিভাবে একত্রিত করে ভালো করে আগানো যায় সেই জিনিসটা তিনি করতে যাচ্ছেন। এবং তিনি এটাও করতে যাচ্ছেন যাতে করে ইউরোপ ইউনিয়নকে আরো কিভাবে ব্যবহার করা যায়, অবশ্যই ফ্রান্সের ভালোর জন্য, দুঃখিত, ভালোর জন্য সেই জিনিসটা তিনি করার চেষ্টা করছেন। আরেকজন প্রার্থী রয়েছেন, একজন মহিলা প্রার্থী, তার নাম হলো মারিন তোন্দলিয়ে, যে কিনা লেজ ইকোলজিস্ট যারা রয়েছে তাদের প্রধান হিসাবে রয়েছেন এবং তাদের প্রার্থী হিসাবে রয়েছে। এইখানেতে ইকোলজিস্টে অনেকটা ভাগ হয়ে গিয়েছে, প্রায় 3টা ভাগে দেখা যাচ্ছে। একটা ভাগ রয়েছে যারা কিনা জন-লুক মেলানশোকে সাপোর্ট করছে, আরেকটা রয়েছে এই তন্দুলির সাথে রয়েছে, আরেকটা রয়েছে যারা কিনা এই রাফায়েল গ্লুক্সম্যানকে তারা সাপোর্ট করছে। 3 ভাগে ভাগ হয়েছে। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে তন্দুলিয়ে বা রাফায়েল গ্লুক্সম্যান তারা কি প্রার্থী হিসাবে টিকতে পারবে কিনা, আরো 8 মাস রয়েছে সেখানেতে। এখন আসি যে তন্দুলিয়ে তিনি কি বলেছেন। তিনি চাচ্ছেন সব জায়গাতে, তিনি যেটা দেখাতে চেয়েছেন যে ইকোলজিস্ট যে বিষয়টা রয়েছে, এনভায়রনমেন্টকে, পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়গুলো নিয়ে সব জায়গাতে তিনি বলেছেন। অর্থনীতিকেও তিনি বলেছেন অবশ্যই অর্থনৈতিক ভাবে সক্ষম হতে হবে, কিন্তু পরিবেশটা রক্ষা করে তার পরবর্তীতে তিনি এমনটা বলেছেন। এবং সাথে করে তিনি চাচ্ছেন যে ফ্রান্সের যে এনার্জেটিক বিষয়গুলো রয়েছে যেগুলো কিনা পুনরায় আবার ব্যবহার করা যাবে সেই জিনিসগুলোর উপরে তিনি ইনভেস্ট করতে চাচ্ছে, যাতে করে ফ্রান্স পুনরায় আবার সক্ষম হতে পারে। এবং এনার্জি ফসিল যেটা রয়েছে সেই জিনিসটাকে থেকে কিভাবে আস্তে আস্তে বের হওয়া যায়, তার মানে হলো মারাত্মক যে সকল এনার্জি ব্যবহার করা হয়ে থাকে আপনার, সেই জিনিসগুলো থেকে কিভাবে বের হওয়া যায়। এবং অবশ্যই ক্লাইমেট কিভাবে চেঞ্জ করা যায় সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। এবং কথা বলে খুব অল্প দেখা গিয়েছে যে তিনি কথা বলেছেন কোম্পানিগুলো রয়েছে বা অর্থনৈতিক দিকগুলো রয়েছে সেই জিনিসগুলো থেকে তিনি অল্প কথা বলেছেন, এমনটা দেখা গিয়েছেন। অবশ্যই আরেকটা বিষয় রয়েছে আপনাদের জানা দরকার। এই মারিন তন্দুলিয়ে তিনি কিন্তু এখন গর্ভবতী অবস্থাতে রয়েছেন। গর্ভবতী অবস্থাতে থাকাকালীন তিনি প্রেসিডেন্সিয়াল নির্বাচন করবেন এবং তিনি আজকে সেই অবস্থাতেও এসেছেন। এবং তিনি কিন্তু বলেছেন যে তিনি অনেক স্ট্রং একটা মহিলা, এমনটাও দেখানোর। অবশ্যই যেহেতু গর্ভবতী, তার পরবর্তীতেও সব কিছু করতে হচ্ছে, মিটিং মিছিলেতে অংশগ্রহণ করছে, ডিবেটগুলোতে অংশগ্রহণ করছে। অবশ্যই তার সাথে সাথে তার যে বাচ্চা রয়েছে সেই বাচ্চারও কিন্তু প্রভাবটা পড়ছে, এমনটা হয়তো বা এমন একটা দেখা যাচ্ছে যে তিনি স্যাম্পাথি নেওয়ারও চেষ্টা করা হচ্ছে এখানটাতে। এখন আসি যারা কিনা গুরুত্বপূর্ণ স্ট্রং প্রার্থী রয়েছে এদের মধ্যে তাদের বিষয় নিয়ে। এখন আসি মারিন লোপেন। মারিন লোপেন আপনারা ইতিমধ্যে আমার পেজটাতে হয়তোবা দেখতে পেরেছেন। মারিন লোপেনকে কিন্তু ফ্রান্সের ইউরোপের যখন কিনা তিনি ছিলেন, অ্যাসিস্ট্যান্ট পার্লামেন্টারি ছিলেন এবং এমপি ছিলেন, তখন টাকার আত্মসাৎ করার জন্যে দেখা গিয়েছে আদালত থেকে তাকে ইতিমধ্যে সাজাও দিয়েছে, তাকে ব্রেসলেট পরে থাকতে হবে, তার পরবর্তীতেও তিনি প্রার্থিতা করবেন। তার মানে হলো আমরা জানি তিনি চোর, তার পরবর্তীতেও যারা কিনা ভোট দিবেন তাকে, এটা হলো দেখার বিষয় যে আমরা জানছি তিনি এক জায়গা থেকে চুরি করে আসছে, এখন পুনরায় আবার কি তাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব কিনা, যাতে করে ফ্রান্সকেও আরো ভালো করে সেখান থেকেও চুরি করতে পারে, সেখান থেকেও অনেক কিছুই করতে পারে। আপনারা জানেন ইতিমধ্যে তিনি কিন্তু কঠোর ডানপন্থী, ঠিক আছে। তার নাম, দলের নামটা হলো ফ্রন্ট রাসেম্বলমেন্ট ন্যাশনাল, ঠিক আছে। তো সেক্ষেত্রে তিনি বিদেশিদের বিপক্ষে তিনি সবসময় কথা বলেন, আজকেও কথা বলেছেন। তিনি এটাও বলেছেন ফ্রান্সের যে এত ঋণ রয়েছে সেই ঋণটা কমানোর জন্য এমনটা তিনি করবেন যাতে করে ইমিগ্রেশনের যে অর্থটা রয়েছে সেই অর্থটা যাতে করে এই খাতে ব্যবহার করা হয়ে থাকে।
এমনটা তিনি উল্লেখ করেছেন। সাথে করে তিনি এটা দেখাতে চেয়েছেন যে তারা খুব ইন্টারেস্টে অর্থনীতিকে কিভাবে ভালো করা যায় সেই জিনিসগুলো নিয়ে তারা ইন্টারেস্টেড, এমনটা তিনি দেখিয়েছেন। এবং তিনি এটা বলেছেন তাদের উদ্দেশ্য হলো 2027 সালেতে 125 বিলিয়ন ইউরো তারা সেভ করার পরিকল্পনা তাদের। এবং তিনি উল্লেখ করেনি কিভাবে তারা সেভ করবে, কিন্তু তিনি বলেছেন খুব শীঘ্রই তাদের ইশতেহারগুলো আরো ভালো করে বিস্তারিত তারা বলবেন, এমনটা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে রিটায়ার্ডের যে সময়টা হবে এখন কিন্তু রয়েছে দেখা যাচ্ছে 60 বছরের অধিক। তিনি চাচ্ছেন যে 60 বছরেতে পুনরায় আবার আনতে, এবং যারা কিনা ইচ্ছাকৃতভাবে কাজ করতে চায় 60 বছরের অধিক যদি কাজ করতে চায় তাহলে তারা করতে পারবে, এমনটা দ্বারা তিনি বলেছেন। এবং অবশ্যই তিনি এটা বলেছেন যারা কোম্পানিগুলো মালিক রয়েছে তাদের জন্য অনেকটা সহজ করে দিবে কিভাবে তারা করতে পারে, উদ্যোগগুলো রয়েছে সেগুলো কিভাবে সহজ করা যায় সেই জিনিসগুলো নিয়ে তারা কাজ করবেন। এবং সাথে করে তিনি এটা উল্লেখ করেছেন আমি কিন্তু কারো এখন পক্ষ নিয়ে কথা বলছি না, যেটা কিনা বলা হয়েছে সেই জিনিসগুলো আপনাদেরকে আমি বলছি। তিনি এটাও বলেছেন যে কোম্পানিগুলোর উপরে অনেক ধরনের অনেক সমস্যা এসে থাকে, সেই সমস্যাগুলোকে কিভাবে কমানো যায় সেই জিনিসগুলো তারা কথা বলবেন, কথা বলে তার পরবর্তীতে উদ্যোগগুলো তারা নেবেন। সাথে করে তিনি বলেছেন যে তার যে অপোজিট যারা রয়েছে প্রার্থী তারা যে সকল ইশতেহার ইতিমধ্যে বলেছেন সেই জিনিসগুলোর তিনি বিপক্ষে কথা বলেছেন। তিনি ফাইন্যান্সিয়াল ভাবে কিভাবে ফ্রান্স সলভ হতে পারবে সেই জিনিসটা নিয়ে কথা বলেছেন। সাথে করে তিনি অবশ্যই ইতিমধ্যেও অনেক বাড়ি তিনি বলেছেন ইউরোপ ইউনিয়ন থেকে ফ্রান্স কিভাবে বের হতে পারবে সেই জিনিসটা নিয়ে তিনি কাজ করছেন, সেই জিনিসটা তিনি চাচ্ছেন। এবং 27 সালে নির্বাচিত হতে পারলে সেই জিনিসটাও তিনি করবেন। এবং দেখা গিয়েছে যে তাকে কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে এলন মাস্কও তাকে সাপোর্ট করছে। তার মানে হলো এলন মাস্ক যেরকম বিদেশিদের বিপক্ষে তিনিও কিন্তু বিদেশিদের বিপক্ষে। তো সেক্ষেত্রে অনেক বিষয় রয়েছে এবং প্রত্যেকটা এখন পর্যন্ত যে জরিপগুলো রয়েছে সেই জরিপে দেখা যাচ্ছে মারিন লোপেন প্রথম স্থানে তো রয়েছে, যে তিনি সেকেন্ড ট্যুরে যাবে। এবং সেকেন্ড ট্যুরেতেও অনেক সিনারিওতেও দেখা যাচ্ছে যদি কিনা সবাই ভোট দিতে না যান তাহলে কিন্তু অনেকটাই ক্ষতি হতে পারে সবার জন্য। কারণ কি আপনারা বলতে পারেন, কারণ হলো কঠোর ডানপন্থী যারা রয়েছে তারা কিন্তু বৃদ্ধ হলেও অসুস্থ হলেও ভোটের দিন ভোট দিতে যায়, কিন্তু বামপন্থী দলের যারা রয়েছেন যারা সাপোর্ট করে থাকেন তারা কিন্তু দেখা যেয়ে থাকে এটা বলে যে ভোট দিয়ে কি হবে, এটা কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটার কারণেতে অন্য যারা রয়েছে তারা কিন্তু পাশ করে যায়, এটা করলে কিন্তু চলবে না এবার। এবং সাথে করে তিনি এটা দেখানোর চেষ্টা করেছেন যে তিনি রাসম্বলমা ন্যাশনালের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা পরিবর্তন করবেন এবং সেই ইমেজটা থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন যদি কিনা তারা জয়লাভ করতে পারে। সাথে করে ইতিমধ্যে দেখা গিয়েছে প্রায় 1 বছরের মতো তার যে ডান হাত বা তার দলের যে প্রেসিডেন্ট রয়েছেন সেই প্রেসিডেন্ট কিন্তু নির্বাচন করার কথা ছিল, কিন্তু দেখা গিয়েছে তাকে বাদ দিয়ে এখন মারিন লোপেন তিনি নির্বাচন করবেন। এখন আসি হলো জন-লুক মেলানশোর, যে কিনা প্রার্থী হয়েছেন লা ফ্রান্স ইনসুমিস দল থেকে। লা ফ্রান্স ইনসুমিস দল বামপন্থী দলের এবং তারাই এখন দেখা যাচ্ছে অপোজিট থেকে সব দিক দিয়ে ফ্রান্সের বিদেশি বলেন তাদেরকে সাপোর্ট করে থাকে, তাদের জন্য কথা বলে থাকেন। জন-লুক মেলানশো কি বলেছেন আজকের এই ডিবেটেতে? তিনি বলেছেন তিনি চাচ্ছেন যাতে করে ফ্রান্সের যে এখন অর্থনৈতিক চাকাটা রয়েছে যেভাবে চলছে সেইখানে থেকে তিনি বের হতে চাচ্ছে টোটালি। এবং তিনি চাচ্ছেন যাতে করে স্মিক যে স্যালারিটা রয়েছে সেই স্মিক স্যালারিটা আরো বৃদ্ধি করার জন্য, শুধুমাত্র এবার না আগেকার যে নির্বাচনের ইশতেহার তিনি দিয়েছিলেন সেখান থেকেই তিনি কিন্তু বলেছেন। সাথে করে তিনি চাচ্ছেন যে রিটায়ার্ডের যে বয়সটা রয়েছে সেই বয়সটা হবে 60 বছর। সাথে করে কাজের যে সময়টা রয়েছে 8 ঘন্টা কাজ করতে হয়, সেই 8 ঘন্টা কাজ না করে সময়টা আরো কমানোর তার উদ্দেশ্য। এবং কমালে পরে দেখা যাবে অনেক ক্ষেত্রেই
প্রোডাক্টিভিটিটা বেড়ে যেয়ে থাকে। মানুষের হেলথের দিকটা তাদেরও দেখতে হবে, শুধুমাত্র অর্থনৈতিক চাকা দেখলে হবে না। মানুষ যদি কাজ না করতে পারে তাহলে অর্থনৈতিকভাবে কিভাবে ফ্রান্স উন্নতি করবে। এবং তিনি এটাও বলেছেন ফ্রান্সের যে ঋণটা রয়েছে সেই ঋণ থেকে বের হতে হলে ফ্রান্সের ঋণ কত আপনারা চিন্তা করতে পারবেন না। 10 বছরেতে দেখা গিয়েছে ফ্রান্সের ঋণ রয়েছে 100 মিলিয়ার ডো, ঠিক আছে, 100 বিলিয়ন ইউরোর মতো ঋণ রয়েছে ফ্রান্সের। এই এমানুয়েল মাক্রো আসার পরেতে এতটা ঋণ বেড়ে গিয়েছে। এর কারণেতে তিনি চাচ্ছেন ফ্রান্সের যে ঋণটা রয়েছে সেই ঋণ থেকে বের হওয়ার জন্য যে ব্যাংক থেকে লোন নেওয়া হয়ে থাকে, ঠিক আছে, সেই লোনটা আস্তে আস্তে চুকিয়ে দেওয়ার জন্য এবং সেখান থেকে টোটালি কাট আপ করে দেওয়ার জন্যে তিনি এটাও বলেছেন শুধুমাত্র বড় বড় যে কোম্পানি রয়েছে আকসোনাল মিতাল, ইন্ডিয়ান যে আকসোনাল মিতালের যে কোম্পানি রয়েছে ফ্রান্সে, তারা জানেন কত কর দিয়ে থাকে, ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, 0 ইউরো ইনকাম ট্যাক্স দেয়। এটা কি চিন্তা করা যায়? এত বড় কোম্পানি, ফ্রান্সের বিখ্যাত কোম্পানির মধ্যে একটা কোম্পানি, তারা কর পে করছে 0 ইউরো। এরকম শুধুমাত্র একটা উদাহরণ না, এরকম আরো অনেক উদাহরণ রয়েছে। বড় বড় কোম্পানিগুলো তারা কোনো ধরনের কোনো কর পে করছে না, তারা ছাড় পেয়ে যাচ্ছে। এবং এমানুয়েল মাক্রো তাদেরকে হাতে করে রেখেছিল তাদের ভোটটা নেওয়ার জন্য। এর কারণেতে এমানুয়েল জন-লুক মেলানশো বলেছেন ছোট কোম্পানিগুলো রয়েছে তাদেরকেও সাপোর্ট করতে হবে এবং তাদেরকে দেখাতে হবে যে কিভাবে তারা আরো প্রফিট করতে পারে, এবং সাথে করে পাবলিক যে কমান্ডগুলো রয়েছে, অর্ডারগুলো রয়েছে, তারা কিভাবে পেতে পারে সেই জিনিসগুলোতে সাপোর্ট করতে হবে এবং তাদেরকে সব ধরনের হেল্প যেগুলো রয়েছে সেগুলো করতে হবে। একটা যে বিষয় আমি বলে রাখি, জন-লুক মেলানশো বা লা ফ্রান্স ইনসুমিস দল কিন্তু আপনার এই বড় বড় কোম্পানিগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধিতা করে থাকে, সবসময় বিরোধিতা করে থাকে। তার পরবর্তীতেও জন-লুক মেলানশো আজকে যেভাবে কথা বলেছেন তার অবশ্যই দেখা গিয়েছে যে তিনি যে সকল অ্যান্সার কোম্পানির মালিকগুলো চাচ্ছিল তার বিপক্ষে কথা বলেছেন, কিন্তু দেখা গিয়েছে তাদেরকে বলেছে এই ধরনের সিনারিও হতে পারে। এটা উল্টা তাদেরকে প্রশ্ন করেছেন যে ফ্রান্সের অবস্থা এই রয়েছে, তো আপনারা কি করবেন, আপনাদের কাছ থেকে আমরা কি পেতে পারি? অবশ্যই আমরা করব, কিন্তু আপনাদেরকেও দিতে হবে। যদি করটা ঠিক মতো দেওয়া হয়ে থাকে, বড় বড় কোম্পানি যদি কর দিয়ে থাকে তাহলে কিন্তু ছোট ছোট কোম্পানিগুলোতেও সাহায্য করা অনেকটাই সুবিধা হবে। সাথে করে যারা কিনা কাজ করে থাকে তাদেরও কিন্তু অনেকটাই অ্যাডভান্সেস দেওয়া হবে। সাথে করে তিনি অবশ্যই মারিন লো পেন বলেন, গাব্রিয়েল আতাল, তার পরবর্তীতে এদওয়ার্ড ফিলিপ, তাদের বিপক্ষেও কথা বলেছেন, তাদেরকে অ্যাটাক করেও কথা বলেছেন এবং তাদেরকে দেখা গিয়েছে যেহেতু তিনি অনেক বছর ধরে রাজনীতি করে এবং অনেক অভিজ্ঞতা তিনি রেখে থাকেন, সেই অভিজ্ঞতা থেকে তিনি এই জিনিসগুলো বলেছেন। তিনি এটাও বলেছেন যে ইনভেস্টার এবং ইনভেস্টমেন্ট আরো বেশি করতে হবে, যাতে করে যে সকল ঋণ রয়েছে বা যে সকল খাতে ফ্রান্স দেখা যেয়ে থাকে ইনভেস্ট বা বেশি অপচয় হচ্ছে বা ব্যয় করতে হচ্ছে, সেই সকল ব্যয় থেকে কিভাবে বের হওয়া যায় সেই জিনিসগুলো তিনি বলেছেন। এবং শুধুমাত্র তিনি যে কোম্পানিগুলোর আপনার যে উদ্যোগগুলোর থেকে থাকে বা অনেক কাজ করতে হয়ে থাকে প্রশাসনিকভাবে, সেই প্রশাসনিক কাজের কমাতে হবে কিভাবে সেই জিনিসগুলো তিনি উল্লেখ করেনি, কিন্তু যে যারা কাজ করে থাকে তাদের কিভাবে লাভবান হতে পারে, মালিক কিভাবে লাভবান হতে পারে সেই জিনিসগুলো তিনি উল্লেখ করেছেন এবং সেই জিনিসগুলোই তিনি বেশি বলার চেষ্টা করেছেন। তো এই ছিল হলো আজকের যে 7 জন প্রার্থী ছিল সেই 7 জন প্রার্থীর বিষয়গুলো উল্লেখ করা এবং সামাজিক দিক দিয়ে, ঠিক আছে, আপনার তিনি যেভাবে বলা হয়েছে যে যুবকরা, আরেকটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম, যুবকরা দেখা যাচ্ছে যে কাজে কিন্তু অনেক সময় নিয়ে থাকে কাজ পেতে। তারা কিভাবে কাজ পেতে পারে? একজন যুবক যখন কিনা স্টাডি শেষ করে যদি কিনা তিনি দ্রুত কাজ না পায় তাহলে কিন্তু ওটা একটা সরকারের উপরে পড়ে যায়। সেই জিনিসটা নিয়েও তিনি কাজ করবেন এমনটা উল্লেখ করেছেন। সাথে করে যুবকদের অবশ্যই যে মেন্টাল হেলথটা রয়েছে সেটা নিয়েও কাজ করতে হবে
যারা কাজ করে থাকে তাদের হেলথ নিয়ে কাজ করতে হবে। তারা যদি ভালো না থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক চাকাটা চলতে পারবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সাথে করে তিনি এটা বলেছেন, অবশ্যই লাফান্স আনসুমিস দল সবসময় আমেরিকার বিরুদ্ধে কথা বলে থাকেন। তারা আমেরিকার ট্রাম্পের যে ধরনের নীতি রয়েছে সেইগুলো থেকে তিনি বের হতে চাচ্ছেন, এবং চায়না থেকে তারা জনক মলিয়াংশ এটা বলেছেন যে চায়নার সাথে আমরা টোটালি কাট আপ করতে পারবো না, কিন্তু চায়নার যে টেকনোলজিক দিক দিয়ে অনেকটাই ইমপ্রুভ করেছে, প্রথম স্থানে রয়েছে, কিভাবে তাদের সাথে ভালো করে কোঅপারেট করে তাদের এই বিষয়গুলো ফ্রান্স ব্যবহার করতে পারে বা করতে পারে, তাদের সাথে কাজ করতে পারে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। সাথে করে তিনি এটা বলেছেন যে ফ্রান্সের অনেক চান্স রয়েছে, যদি কিনা মেডিকেল সেক্টরগুলোতে ভালো করে ইনভেস্ট করা হয়ে থাকে তাহলে ফ্রান্স বিশ্বের মধ্যে একটা অনেক বড় রোল প্লে করতে পারবে। তো সেক্ষেত্রে এই খাতগুলোতে বা এই সেক্টরগুলোতে তারা ফ্রান্সকে ইনভেস্ট করতে হবে এবং ফ্রান্সকে অনেক নজরে রাখতে হবে। সাথে করে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, যে তন্দুলিয়ে যে কিনা লেজেকোলজিস্ট, তিনি তার বক্তব্যটাই শুরু করেছিলেন যে যদি কিনা বিদেশিরা না থাকে তাহলে 2050 সালেতে দেখা যাবে ফ্রান্সের যে সকল কোম্পানিগুলো রয়েছে সেই সকল কোম্পানির সবগুলোই বন্ধ হয়ে যাবে। কারণ হলো বিদেশিরাই দেখা যাচ্ছে বেশিরভাগ সেই সকল কোম্পানিগুলোতে কাজ করে। যদি কিনা তারাই না থাকে, তাদেরকে যদি পাঠিয়ে দেওয়া হয় বা তাদেরকে যদি নিয়মিত করে না দেওয়া হয় তাহলে তো কাজ করবে কে? ফ্রান্সের মানুষ তো এত নেই যে তারা কাজ করতে পারবে। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো আপনার ভুনো হোতাইও, তিনি এটাও উল্লেখ করেছেন যে ফ্রান্সের যে জনসংখ্যা যেটা রয়েছে সেই জনসংখ্যা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এবং কমে গিয়েছে। দুঃখিত, আমার ফোনের ব্যাটারিটা অনেক কম, আমি একটু চার্জে দিয়ে নিই, তারপরে আমি কথা বলছি আবার। তো এর কারণেতে আপনার ভুনো হোতাইও তিনি উল্লেখ করেছেন যাতে করে যে সকল পরিবারেতে বাচ্চা যাদের হবে তাদের ক্ষেত্রে কিভাবে বোনাস দেওয়া যায়, প্রথম বাচ্চার ক্ষেত্রে, দ্বিতীয় বাচ্চা, তৃতীয় বাচ্চার ক্ষেত্রে বোনাসটা দেখা যাবে অনেকটাই আস্তে আস্তে বাড়িয়ে দিবে, যাতে করে জনসংখ্যাটার দিকটাও খেয়াল রাখা হয়। এই জিনিসটাও তিনি বলেছিলেন। অবশ্যই আমার যেহেতু 3 ঘন্টার একটা আপনার ডিবেট, সব কিছু কিন্তু মনে রাখা সম্ভব না। যে সকল মেন জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরছি। সাথে করে আরেকটা জিনিসও আপনারা দেখবেন যে আপনার এদওয়ার্ড ফিলিপ যখন কিনা তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী থাকা অবস্থাতেও কিন্তু ফ্রান্সের দেখা যাচ্ছে যে ঋণ যেটা রয়েছিল আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল। তো সেক্ষেত্রে আপনার গাব্রিয়েল আতাল বলেন বা আপনার এদওয়ার্ড ফিলিপ বলেন, ঠিক আছে, তারা এতদিন কিছু না করে এখন তারা দেখাচ্ছে যে এই ধরনের সমাধান সম্ভব রয়েছে। আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো আপনার আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, পার্লামেন্টে যখন কিনা মোসিয়ন দো সানসিওর, তার মানে হলো ফ্রান্সের সরকার যাতে করে পুনরায় আবার ভোট দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা যায়, সেই জিনিসগুলোর জন্য কিন্তু অনেকবারই উপস্থাপনা করা হয়েছিল। তখন দেখা গিয়েছে রাসেম্বলেমা ন্যাশনাল, তার মানে হলো মারিন লুপেনের দল, তারাই কিন্তু টিকিয়ে রেখেছিল এবং আপনার গ্লুসমান, রাফায়েল গ্লুসমান যিনি রয়েছেন তিনি লেজিকোলজিস্টেও বা অনেক সময় দেখা যায় যে পার্টি সোশ্যালিস্ট যারা রয়েছে তারাও কিন্তু এই এমানুয়েল মাক্রো দলকে সাপোর্ট করেছে। তার মানে হলো তারা অনেক ক্ষেত্রেই দেখা যায় থাকে হাতে হাত রেখে কাজ করে, কিন্তু পরবর্তীতে আবার বিপক্ষে কাজ করে থাকে। শুধুমাত্র লাফান্স আনসুমিস দল, আমি যে এই দল করেই দেখি যে তাদের কথা বলছি এমনটা না, আপনারা অবশ্যই দেখতে পারবেন তাদের বিষয়গুলো নিয়ে। অবশ্যই আরেকটা জিনিসও রয়েছে এইখানেতে, সেটা হলো আপনার মেদেফ থেকেও কিন্তু, মেদেফ হলো যারা কিনা ফ্রান্সের বিখ্যাত বড় বড় কোম্পানি যারা রয়েছে, যারা কিনা আজকে ডিবেটটা অর্গানাইজ করেছিল, 7 জনকে একসাথে নিয়ে এসেছিল এক মঞ্চেতে, তো তারাও কিন্তু একজন প্রার্থী, তাদেরও একজন থেকে থাকে। 2000 এর আগেকার নির্বাচনেও কিন্তু একজন ছিল, এবার দেখা যাচ্ছে না।
সাথে করে আপনার পার্টি সোশ্যালিস্ট যারা রয়েছে, সোশ্যালিস্ট পার্টি, তাদেরও কিন্তু প্রার্থী এখন দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে যে ফ্রান্সোয়া ওলন্দ হয়তোবা পুনরায় আবার নির্বাচন করতে পারে, এখন পর্যন্ত তিনি ঘোষণা করেননি। সাথে করে আরে একজন আজকে ঘোষণা করেছেন যে তিনি প্রার্থী হিসাবে রয়েছেন। তিনি হলো একটা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট হিসাবে রয়েছেন এবং তিনি এমানুয়েল মাক্রোর দলের মতনই ডানপন্থী দল তিনি করে থাকেন, তাকেও ডাকানো হয়নি। সাথে করে কঠোর ডানপন্থীদের মধ্যে আপনার এরিক জেমোর যে রয়েছেন, তিনিও হয়তোবা প্রেসিডেন্সিয়াল নির্বাচন করবেন, এখন পর্যন্ত তিনি উল্লেখ করেননি, ঘোষণা দেয়নি। সাথে করে আপনার আরেকজন রয়েছেন দোবু লাফ্রান্স। দোবু লাফ্রান্সের আপনার দুপয়নো, যিনি নিকোলা দুপয়নো, যে কিনা আমি যে থানাতে থাকি সেই থানারই নির্বাচন করেছিলেন, এমপি নির্বাচন, তিনি জয়লাভ করতে পারেননি। তারও একটা দল রয়েছে, তিনিও প্রার্থী হিসাবে থেকে থাকে প্রত্যেকবারই, তিনিও এবারও নির্বাচন করবেন। আরও দুইজন ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তারা নির্বাচন করবেন। একজন হলো গায়ক, সঙ্গীত শিল্পী, খুবই সাধারণ জীবনযাপন করে থাকেন, কিন্তু তিনি নির্বাচন করবেন বলে তিনি জানিয়েছেন। তাদের চান্সটা হয়তোবা 1%ও তারা পাবেন না, কিন্তু তার পরবর্তীতেও তারা নির্বাচন করবেন। আরেকজন রয়েছেন যে কিনা দেখা যাচ্ছে তিনি বলেছেন যে তিনিও নির্বাচন করবেন, তিনিও উল্লেখ করেছেন। আরেকটা মহিলা প্রার্থী রয়েছেন, আপনারা জানেন, তিনি প্রত্যেকবারই নির্বাচন করে থাকেন। তারা হলো লুইত উভরিয়া, বামপন্থী দলেরই, আপনার কঠোর বামপন্থীদের মধ্যে একটা হলো লুইত উভরিয়া। তাদেরও যিনি রয়েছেন, তাকেও আজকে ইনভাইট করা হয়নি, তিনিও কিন্তু প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। এখন আমি আরেকটা জিনিসও বলে রাখি আপনাদেরকে, সেটা হলো বামপন্থী দল যদি কিনা একীভূত না হতে পারে, তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে আপনার মারিন লুপেনের বিরুদ্ধে দ্বিতীয় টুরে, বিশেষ করে দ্বিতীয় টুরে পারাটা। আপনার মারিন লুপেনের যে দল, যেভাবে বললাম যে তারা প্রথম টুরেতেও দেখা যাচ্ছে এখন পর্যন্ত তারা দ্বিতীয় টুরে যাবে। অবশ্যই 8 মাসে অনেক কিছু পরিবর্তন হতে পারে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। আর যে জরিপগুলো রয়েছে, জরিপেতে বিশ্বাস করাটা অনেক সময় ঠিক না। কারণ হলো যে গ্যাসি নির্বাচনেতে সব সময় দেখানো হয়েছিল যে জন-লুক মেলানশো পাবে হলো আপনার 12 থেকে 15% ভোট, কিন্তু তিনি ভোট পেয়েছিলেন, দেখা গিয়েছে যে প্রায় 21% ভোট পেয়েছিলেন। তার মানে হলো জরিপে সব কিছু উঠে আসে না, এবং জরিপটা কিন্তু করে থাকে যারা কিনা একটা দল করে থাকে, বা দল থেকে জরিপটা করানো হয়ে থাকে, অনেক সময় দেখা যেয়ে থাকে। তার মানে হলো তাদের লোকজন থেকে থাকে, তাদের সাপোর্ট করে থাকে। এর কারণে জরিপটাও মানা ঠিক না, জরিপের উপরে ভিত্তি করে না। আপনারা দেখবেন ইস্তিহারগুলো, কে কোন বিষয়গুলো নিয়ে বলছে, ঠিক আছে, সেই জিনিসগুলো দেখতে হবে। আর আরেকটা জিনিস, তার পরবর্তীতেও জরিপের উপরে ভিত্তি করেও যদি বলা হয়ে থাকে, সেটা হলো মারিন লোপেন প্রথম হিসেবে রয়েছেন, এবং দ্বিতীয় টুরেতে দেখা যাচ্ছে যারা কিনা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেভাবে বললাম আপনার জন-লুক মেলানশো প্রথম স্থানেতে রয়েছে, আপনার মারিন লোপেনের পরবর্তীতে দ্বিতীয় স্থানেতে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে এদোয়ার্ড ফিলিপ, তাকে দেখা যাচ্ছে, বা রাফায়েল গ্লুক্সম্যান যিনি রয়েছেন, তাকে দেখা যাচ্ছে যে তাদেরও সম্ভাবনা থেকে থাকে। আমি যেটা আর কি বলে থাকি সবসময়, সেটা হলো বামপন্থীদের একীভূত হতে হবে দ্বিতীয় টুরেতে। তার পরবর্তীতে যদি কিনা একীভূত হতে পারে, তখন মারিন লোপেনের অনেক চান্স কম থাকবে, এবং জেতাটা অনেকটাই কঠিন হয়ে যাবে। আর আমরা কখনোই চাইবো না যে কঠোর ডানপন্থী ফ্রান্সে আসুক। কারণ হলো বিশ্বেতে আপনারা দেখতে পাচ্ছেন যে কঠোর ডানপন্থীরা আসে কীভাবে, কী জিনিসগুলো পরিবর্তন করছে বিদেশিদের জন্য। আমরা যেহেতু বিদেশিদের নিয়ে কাজ করে থাকি, আমরাও যেহেতু বিদেশি, যদিও ন্যাশনালিটি থাকে তার পরবর্তীতেও, তো সেক্ষেত্রে বিদেশিদের জন্যে যারা কিনা সহজ করে দিবে বিষয়গুলো, ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। উদাহরণস্বরূপ জন-লুক মেলানশো কিন্তু সবসময় বলে থাকে, সাপোর্ট করে থাকে, যারা কিনা অনিয়মিত ব্যক্তি রয়েছে তাদেরকে নিয়মিত করার তারও কিন্তু আশা রয়েছে এবং উদ্দেশ্য রয়েছে। অন্য সকল প্রার্থীদের কিন্তু এমনটা নেই। এটা কিন্তু বড় একটা সাপোর্ট আমাদের।
এই ছিল হলো আজকের ডিবেটের মূল বিষয়গুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন এবং মাঝে মধ্যে এই ধরনের লাইভ করব যাতে করে আপনারাও জানতে পারেন এবং অবশ্যই আরও অনেক কিছুই ভবিষ্যতে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন কী কী বিষয় নিয়ে কথা বলবো। কয়েক ভাই প্রশ্ন করেছিলেন, আমি যদি উত্তর জানি তাহলে অবশ্যই দিব। উত্তরগুলো মেলাংশ নিয়মিত অভিবাসীদের নিয়ে কি কোনো ভালো নিউজ দিচ্ছে কিনা? জি আপনাদের যেভাবে বললাম, মেলাংশ কিন্তু সবসময় অনিয়মিতদেরকে নিয়েই কাজ করে থাকে, অনিয়মিতদের সাপোর্ট করে থাকে। তাদের যে এমপি যারা রয়েছে তারাও কিন্তু সবসময় অনিয়মিতদেরকে সাপোর্ট করে, আন্দোলনগুলোতে আসে। আপনারা দেখতে পেরেছেন যে গ্যাসে যে আপনার ২ দিন আগে, হ্যাঁ ২ দিন আগেতে আমরা যে প্যারিস ১৮-তে গিয়েছিলাম ওখানেতে অনিয়মিতদের নিয়ে একটা আপনার শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়েছিল। সেইখানেতে আপনার এমপি দানিয়েল ওবনও উপস্থিত ছিলেন এবং অনিয়মিত ব্যক্তিদের জন্যে তারা একটা স্থান এবং একটা লিখিত আকারেতে ওখানেতে রেখেছে যাতে করে তাদেরকে আমরা স্মরণ করতে পারি ১৯৯৬ সালেতে যে সকল অনিয়মিত ব্যক্তি রয়েছিল তাদের বিষয়টা। হারুন বলেছেন ২০২৭ সালে কিমেতে তনসি বাড়ানো হবে। এইটা নিয়ে কোনো কথাই এখনও বলা হয়নি বা বলেনি। অবশ্যই আপনারা জানতে পারবেন যদি কিনা এই বিষয়গুলো নিয়ে তারা বলে। আর দীর্ঘায়ু করবো না আজকের লাইভটা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আরেকটা জিনিস বলে রাখি, ১৯শে সেপ্টেম্বর সলিডারিটি আজিফন্স আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস আয়োজন করতে যাচ্ছি প্যারিস ১৮ ম্যারির সাথে মিলে। সেই দিনটাতে যারা কিনা আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান, যদি কিনা পার্টিসিপেট করতে চান, ইতিমধ্যে লিঙ্ক রয়েছে, সেই দিন পার্টিসিপেট করলে আমরা আপনাদেরকে একটা অ্যাটেস্টেশন দিতে পারবো। অবশ্যই আপনারা রেজিস্ট্রি করতে হবে, ইতিমধ্যে রেজিস্ট্রির লিঙ্কটাও আমরা দিয়ে রেখেছি। তো আর দীর্ঘায়ু করব না, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।